আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, গতকালের একটি ভিডিওতে পুলিশের বরাত দিয়ে জানিয়েছিলাম বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ঈদের পর থেকে দিনে 10 নামে একটি বিশেষ পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। আর এই পরিকল্পনায় চিন্তিত পুলিশ ও প্রশাসন। তার একদিনের মাথায় খবর হলো 5 জুন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো বাংলাদেশের কমপক্ষে 9টি জেলায় 15টি মিছিল এবং 2টি সমাবেশ করেছে। এর মধ্যে গণমাধ্যমের অবাক করা বিষয় হলো নোয়াখালীতে ছাত্রলীগের মিছিল দেখে সরে গেল পুলিশ। গণমাধ্যমে প্রকাশিত খবরের তথ্য অনুযায়ী প্রায় 3,000-এর বেশি কর্মী সমর্থকরা মিছিলটি বের করলে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়ে সরে যায়। ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের মিছিল দেখে পুলিশ সরে গেছে এবং তা পুলিশ স্বীকারও করছে, আবার তারপর সমাবেশও করেছে, এমন খবর দলটি নিষিদ্ধ হওয়ার পর গত 13 মাসে এই প্রথম আসলো। এর মধ্যে টানা কয়েকদিন ধরে চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির নেতাকর্মীরা মিছিল করছিল। পুলিশের এক সাঁড়াশি অভিযানে এক রাতে 68 জন গ্রেপ্তার হয়েছিল। তারপরও সেখানকার নতুন শিরোনাম হলো চট্টগ্রামের শতাধিক নেতাকর্মী নিয়ে বিশ্রামাগারে নিষিদ্ধ ছাত্রলীগের সভা। মিছিল দেখে পুলিশের সরে যাওয়ার মতোই এই প্রথম এত বড় সভা করারও খবর প্রকাশিত হলো গণমাধ্যমে। প্রশ্ন হলো, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর তৎপরতা বাড়বে এমন তথ্য পুলিশ, গোয়েন্দা আর সরকারের কাছে আছে। তাহলে মিছিলে সমাগম দেখে পুলিশ কেন সরে যেতে বাধ্য হলো? পুলিশের থানার সামনে দিয়ে মিছিল নিয়ে গেলেও কেন পুলিশের চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার থাকছে না? আবার বিষয়টি আগে ভাগেই পুলিশের পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছিল। প্রশ্ন হলো, এই নতুন পরিস্থিতিতে সরকার এখন কি করবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। পুলিশ, গণমাধ্যম, স্থানীয় একাধিক সূত্র মতে 5 জুন শুক্রবার ঢাকায় ও নোয়াখালী এবং যশোরে 2টি করে, চট্টগ্রামে 3টি, কুমিল্লার মুরাদনগর, কিশোরগঞ্জ, শরীয়তপুর, সিরাজগঞ্জে 1টি করে মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত বছরের 12ই মে অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর থেকে দলটি ও এর অঙ্গ সংগঠনগুলো বহু মিছিল করেছে বা করার চেষ্টা করেছে। এতদিন গণমাধ্যমে এসব মিছিলকে ঝটিকা মিছিল বলা হতো, কিন্তু 5 জুন শুক্রবার নোয়াখালীর একটি মিছিল আর ঝটিকা মিছিল ছিল না, বরং মিছিলটির খবর প্রকাশিত হওয়ার পর পুলিশ পড়ে গেছে বিব্রতকর পরিস্থিতি। এই মিছিল নিয়ে খবরের শিরোনাম হলো ছাত্রলীগের মিছিল দেখে সরে গেল পুলিশ। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নোয়াখালীর সদর উপজেলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সরকারের নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ। একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মিছিলের শুরুতে পুলিশ বাধা দেয়, কিন্তু বিক্ষোভকারীদের সংখ্যা বাড়তে থাকলে এক পর্যায়ে পুলিশ সরে যায়। শুক্রবার 5 জুন জুমার নামাজ শেষে উপজেলার ৯৯ ইউনিয়নের বাদেরহাট বাজারে ইউনিয়নের এই মিছিল বের করা হয়। বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, উপজেলার ৯৯ ইউনিয়নের বাদেরহাট বাজারে ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এশিয়া পোস্টের খবরে বলা হয়, প্রায় 3,000-এর বেশি কর্মী সমর্থকরা মিছিলটি বের করলে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে। পুলিশের বাধা উপেক্ষা করে তারা মিছিল নিয়ে অগ্রসর হয়। বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা। বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন ৯৯ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী আশরাফুল করিম চৌধুরী বাবু। দর্শক, নোয়াখালীতে ছাত্রলীগ শুধু বিশাল মিছিলই করেনি, করেছে সমাবেশও। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আশরাফুল করিম চৌধুরী বাবু দাবি করেন, তারা যারা রাজপথে নেমেছেন তারা অন্যায় এবং সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছেন। যতদিন পর্যন্ত শেখ হাসিনা ফিরে না আসবেন ততদিন তারা রাজপথ ছাড়বেন না বলে দাবি করেন। এ বিষয়ে সুধারা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি তৌহিদুল ইসলাম বলেন, পুলিশের একাধিক দল সেখানে উপস্থিত ছিল, কিন্তু বিক্ষোভকারীদের সংখ্যা এত বেশি ছিল যে যা তাৎক্ষণিক নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ওসি তৌহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, আগে থেকে টের পেয়ে পুলিশের একাধিক দল সেখানে উপস্থিত ছিল, কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলটি সামনে এগিয়ে যায়। দর্শক, এতদিন আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম পুলিশের পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো যখন মিছিল করে তখন স্থানীয় লোকজনের সহায়তা পাচ্ছে। এমন পরিস্থিতিতে পুলিশের বর্তমান যে পরিস্থিতি তাতে এই মিছিল ঠেকানো সম্ভব নয়।
সেটি দেখা গেল নোয়াখালী সদর উপজেলায়, যেখানে শুধু মিছিল নয় সমাবেশও হয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় পুলিশের সরে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। বিশেষ করে গত কয়েকদিনে চট্টগ্রামের পরিস্থিতি পর্যালোচনা করে পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা বলছেন, যেসব রাজনৈতিক দলের জনভিত্তি আছে তাদেরকে গ্রাসরুট লেভেলে পুলিশ দিয়ে ঠেকানো প্রায় অসম্ভব। পুলিশের এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, দলটি এরই মধ্যে সমাবেশ ও সভা করার পরিকল্পনা নিয়েছে। নোয়াখালীতে মিছিল সমাবেশের আগেই দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় শতাধিক নেতা কর্মীর উপস্থিতিতে মত বিনিময় সভা করেছে ছাত্রলীগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সভার অনেক ছবি ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রোসাঙ্গারি এলাকায় একটি ধর্মীয় প্রতিষ্ঠানের বিশ্রামাগারে এই সভা হয়। সংগঠনের ফটিকছড়ি উপজেলার শাখা সভাটির আয়োজন করে। দৈনিক ইনকিলাবের খবরে বলা হয়েছে, বিশ্রামাগারটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুর আলমের অর্থায়নে মাইজ ভান্ডারে ভক্তদের জন্য নির্মিত ও পরিচালিত। সেখানে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের ব্যানারে এই সভার আয়োজন করা হয়। সভায় উপজেলায় বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী অংশ নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় কয়েকজন নেতা বক্তব্য দিচ্ছেন। তাদের পেছনে একটি ব্যানার টাঙানো, এতে লেখা রয়েছে, উপজেলার ছাত্রলীগের তৃণমূল ও কারা নির্যাতিত নেতাদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা। সভায় শ্রোতাদের সারিতে সংগঠনের শতাধিক নেতা কর্মী বসেছিলেন। পুলিশ জানায়, সভার বিষয়টি জানার পর ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। তবে এর আগে ছাত্রলীগের নেতা কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেছেন। এই ঘটনায় রাতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে থানায় একটি মামলা করেছে। জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খান শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, সভায় যারা উপস্থিত হয়েছেন তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দীর্ঘ সময় ধরে চলা এই কর্মসূচির ছবি ও ভিডিও সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। বিষয়টি জানাজানি হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নড়েচড়ে বসে এবং রাতে অভিযান চালিয়ে সভায় অংশ নেওয়া কয়েকজনকে আটক করে। চট্টগ্রামের আঞ্চলিক দৈনিকগুলোর খবরে বলা হয়েছে, চট্টগ্রাম মহানগরের আগ্রাবাদ ও ষোলশহর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পৃথক বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার সকালে অনুষ্ঠিত এসব মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী এবং ভিডিও ফুটেজ থেকে জানা যায়, আগ্রাবাদ এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের ব্যানারে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বারিক বিল্ডিং রোড থেকে শুরু হয়ে শেখ মুজিব সড়ক হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে যায়। মিছিলকারীদের হাতে থাকা ব্যানারে আমি শিশু মৃত্যু, শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবি এবং বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচির কথা উল্লেখ ছিল। পরে মিছিলটি বিদ্যুৎ ভবনের সামনে পৌঁছালে অংশগ্রহণকারীরা সড়ক বিভাজকের উপর উঠে বিভিন্ন স্লোগান দেন। একই দিনে নগরের আউটার রিং রোড এলাকাতেও আরেকটি মিছিল হয়েছে। অন্যদিকে ষোলশহর এলাকায় মুরাদপুরমুখী সড়কে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদ এবং বিভিন্ন রাজবন্দীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন ৮ নম্বর শুল্কশহর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ আবুল বাশারের অনুসারীরা। এ নিয়ে চলতি মাসের 5 দিনে চট্টগ্রাম মহানগরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অন্তত 15টি মিছিল করেছে। 1 জুনের বিশাল শোডাউনের পর মহানগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের 68 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বা সিএমপি। এদিকে রাজধানী ঢাকায় হাইকোর্টের প্রধান ফটকে ব্যানার লাগিয়ে ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগ। এই সময় তারা হাইকোর্টের প্রধান ফটকের সামনে একটি ব্যানার লাগিয়ে দিয়ে প্রতিবাদ জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 34 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, অংশগ্রহণকারীরা হাইকোর্টের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে একটি ব্যানার প্রদর্শন করছেন। ব্যানারে লেখা ছিল প্রত্যাবর্তন 2.0 লোডিং। এদিকে লক্ষ্মীপুরের রামগতিতেও আওয়ামী লীগের পক্ষে মিছিল হয়েছে। এই ঘটনায় ছাত্রলীগ কর্মী ইয়াসিন আরাফাতকে আটক করে পুলিশ। পরে ছাত্রলীগের 12 কর্মী সমর্থকের নামে বাদী হয়ে মামলা দায়ের করে পুলিশ। যশোরের বেনাপোলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা মিছিল বের করলে সন্দেহভাজন 2 জনকে আটক করেছে পুলিশ। 5 জুন জুম্মার নামাজের আগ মুহূর্তে বেনাপোলে 15 থেকে 20 জন যুবক ছাত্রলীগের ব্যানার হাতে নিয়ে মিছিল করেছে। বেনাপোলের পাশাপাশি যশোরের বাঘারপাড়া উপজেলার রুস্তমপুর এলাকায় মিছিল করেছে। পুলিশের 2টি সংস্থার 2 জন কর্মকর্তা বলছেন, দেশের কোথাও না কোথাও প্রায় প্রতিদিনই মিছিল বের করছে। আগের তুলনায় তাদের মিছিলের আকারও বড় হচ্ছে। পুলিশ এদের দমাতে পারছে না। প্রকাশ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এসব কর্মসূচি জনমনে ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আবার
এতদিন দলটির কর্মসূচিতে ছিল পার্টির ব্যান তুলে নেয়ার দাবি, কিন্তু 5ই জুন থেকে নানা সামাজিক অর্থনৈতিক ইস্যু যোগ হয়েছে। পুলিশের পক্ষ থেকে আগেই বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবেলার পরামর্শ দেওয়া হয়েছিল। নোয়াখালী ও চট্টগ্রামের পর বিষয়টি আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা মনে করেন এখন মাঠে সেনাবাহিনী নেই, ধীরে ধীরে তারা ব্যারাকে ফিরে যাচ্ছে। সীমান্তে পুশিন ইস্যু নিয়ে ব্যস্ত আছে বর্ডার গার্ড বাংলাদেশ। আর 24 আগস্টের পর থেকে পুলিশের অবস্থা বলার মতো নেই। পুলিশ হত্যার বিচারে ইনডেমনিটি দেওয়ার বিষয়টিও মাঠ পর্যায়ে পুলিশকে মর্মাহত করেছে। সম্প্রতি গণহারে উচ্চপদস্থ পুলিশকে বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং পদোন্নতিতে বৈষম্যের জন্য পুলিশে অসন্তোষ আছে। এমন পরিস্থিতিতে পুলিশ রাজনৈতিক বিবাদ মেটানো এবং দমনপীড়ন ইস্যুতে আর যেতে চায় না। আবার বেশিরভাগ পুলিশকে প্রোটোকলে ব্যস্ত থাকতে হয়। পুলিশ কর্মকর্তারা মনে করেন সামনের দিনগুলোতে মিছিল সভা আরো বাড়লে রাজনৈতিকভাবে তার দোষ পুলিশের উপর চাপানো হবে, কিন্তু পুলিশের তাতে বেশি কিছু করার থাকবে না। এদিকে পুলিশের একটি সূত্র বলছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি সামনের বাজেট অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদের সামনে জড়ো হতে পারে। এমন আশঙ্কা ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন উপলক্ষে জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি। শুক্রবার গণমাধ্যমে পাঠানো গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 7 জুন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে। অধিবেশন নির্বিঘ্নভাবে পরিচালনা এবং শেরে বাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের 28 ও 29 প্রদত্ত ক্ষমতা বলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশের একজন কর্মকর্তা বলছেন, এই ধরনের বিজ্ঞপ্তি সংসদ অধিবেশনের আগে খুব স্বাভাবিক হলেও সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের মিছিলের সংখ্যা বাড়ায় বিষয়টি এবার গুরুত্ব দেওয়া হচ্ছে। সেলিনা হায়াৎ আইভী বেরিয়ে এখন তার সমর্থকদের বলছেন যে তিনি জেলের ভেতর বসে দোয়া করেছেন এবং তিনি ঠিক গাদিরে খুমের আগের রাতেই মুক্তি পেয়েছেন। এটাকে তিনি তার ইবাদত বন্দিগির ফসল হিসাবে দেখছেন। এখন দেখেন, একজন রাজনৈতিক নেতা যদি তার ভক্ত নেতা কর্মী সমর্থকদের সঙ্গেই তার ইবাদত বন্দিগি করে তিনি কি সাড়া পেলেন বা কি শান্তি পেলেন সেটা আলোচনা করেন, পুলিশ তো বাইরে সিসিটিভি লাগিয়ে সেটাকে রাজনৈতিক আলাপ হিসেবে গণ্য করে নিশ্চয়ই সেই রাজনৈতিক আলাপকে রাজনৈতিক কার্যক্রমে নিষিদ্ধ দল আওয়ামী লীগের তৎপরতা হিসেবে ধরে সেলিনা হায়াৎ আইভীকে জেলে নিতে পারবে না। আওয়ামী লীগ নেত্রী এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হওয়ার পরে তার আইনজীবী সংবাদ মাধ্যমকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে নিশ্চিতভাবেই তিনি আগামী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে যোগদান করবেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর নারায়ণগঞ্জ জুড়ে এই ভয়াবহ প্রতিকূল সময়েও সংবাদ মাধ্যম যাকেই জিজ্ঞেস করছে তিনিই বলছেন যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে দাঁড়ালে তাদের মেয়র পদে সেলিনা হায়াৎ আইভী বিপুল ভোটে বিজয়ী হবেন। সেলিনা হায়াৎ আইভী রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারেন কিনা, যুক্ত হন কিনা এ নিয়ে বিশেষভাবে কৌতূহল সৃষ্টি হয়েছে। কারণ এমন প্রতিকূল পরিবেশে সেলিনা হায়াৎ আইভী যে মুক্তি পেলেন এবং মুক্তি পাওয়ার পরেই স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে দিলেন, সেটাকে তাৎপর্যপূর্ণ না ভাববার কোনো কারণ নাই। এখন সরকার তার বাড়ির চারপাশে নাকি সিসিটিভি বসিয়েছে এবং পুলিশ বলছে যে একদিকে তার বাড়তি নিরাপত্তার জন্য, অন্যদিকে তিনি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দলের কার্যক্রমে অংশ নিয়ে ফেলেন কিনা সেসবে নজর রাখতে নাকি এই সিসিটিভি ক্যামেরাগুলো বসানো হয়েছে। আবার কোনো পুলিশ কর্মকর্তা বলছেন যে আরে সারা নারায়ণগঞ্জ জুড়ে আরো হাজার হাজার সিসি ক্যামেরা বসানো হবে। এখন সেলিনা হায়াৎ আইভীর চারপাশে সিসি ক্যামেরা বসিয়ে শুরু করা হলো। সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী সংবাদ মাধ্যমকে বলেছেন খুবই ভালো কথা, তারা খুশি যে সেলিনা হায়াৎ আইভীর বাড়ির চারপাশে এই সিসিটিভি ক্যামেরা পুলিশ বসিয়েছে, কারণ এরপর
তার নিরাপত্তার কোনো ঘাটতি ঘটলে নিশ্চিতভাবে পুলিশকে জবাবদিহিতার আওতায় আনা যাবে। সত্যিকার অর্থেই বলা মুশকিল পুলিশ ঠিক কেন এই সময়ে সিসিটিভি ক্যামেরাগুলো বসালো। মানে সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে কে ঢোকেন কে বের হন সেটা জানতেই কি এই নজরদারি ক্যামেরা ঢোকানো হলো, নাকি হাসনাত, সার্জিস, আক্তার হোসেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলামরা যাতে ছুটে গিয়ে ওখানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন গড়ে তুলতে না পারে এবং আবারও সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করতে হবে এত ঘন্টার মধ্যে, এরকম ডেডলাইন দিয়ে রাজপথ দখল করতে না পারে, সেজন্য এটা করলো। মানে মববাজির সুযোগ না দিতে সেলিনা হায়াৎ আইভীর বাড়ির চারপাশে সিসিটিভি বসালো কিনা সেটা বলা মুশকিল। যদিও মনে রাখতে হবে সেলিনা হায়াৎ আইভী হচ্ছেন আওয়ামী লীগের সেই নেত্রী যিনি স্থানীয়ভাবে এতটাই জনপ্রিয়, শুধু যে 2003 সাল থেকে তিনি নারায়ণগঞ্জের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে এসেছেন তাই নয়। মানে প্রথমে পৌরসভার মেয়র ছিলেন, তারপর টানা 3 বার সিটি কর্পোরেশন নির্বাচনে জিতেছেন তাই নয়। 2025-এর মেতে ইউনূস আমলে যখন মানে হাসনাত, সার্জিসদের মব করার যখন একেবারে মানে চরম মুহূর্ত চলছে, সেই সময়টাতেও যখন সেলিনা হায়াৎ আইভীকে পুলিশ গ্রেফতার করতে গেছে, তখন ঘন্টার পর ঘন্টা সেলিনা হায়াৎ আইভীর ভক্ত, সমর্থক, কর্মীবৃন্দ সেলিনা হায়াৎ আইভীর বাড়ি ঘিরে রেখেছেন যাতে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যেতে না পারে। কাজেই সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে মানে মব করতে যাওয়ার সাহস করা এরকম সময়ে খুব মুশকিল এসব হাসনাত, সার্জিসদের জন্য। আবার সেলিনা হায়াৎ আইভীর বাড়ির চারপাশে পুলিশ যদি তিনি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দলের কার্যক্রমে অংশ নিয়েছেন কিনা সেটা ঠেকাতে সিসিটিভি বসিয়ে থাকে, কিংবা কে বাড়ি থেকে আসা যাওয়া করছে সেটা দেখতে বসিয়ে থাকে, সেটাও ব্যর্থ হয়েছে। কারণ সংবাদ মাধ্যমে একের পর এক খবর বেরিয়ে আসছে যে চারপাশে সিসিটিভি লাগানো হয়েছে বটে, কিন্তু সেলিনা হায়াৎ আইভীর বাড়ির সামনে ভিড় কমে নাই। মানে তিনি গভীর রাতে রাত 11টার দিকে যখন বুধবারে বাড়ি ফিরেছেন তখন থেকে শুরু করে এখন পর্যন্ত দলে দলে লোক তার সঙ্গে সাক্ষাৎ পেতে একেবারে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ, ভক্ত, সমর্থক, কর্মীবৃন্দ, নেতৃবৃন্দ তার সঙ্গে দেখা করতে চুমকা কুটির মানে সেলিনা হায়াৎ আইভীর পিতা, যিনিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন নেতা ছিলেন, সেই পিতার নামে যে বাড়িটা, তার বাপের বাড়ি চুমকা কুটিরের সামনে জড়ো হয়েছে। তার মানে সিসিটিভি লাগিয়ে পুলিশ বাড়িতে লোক যাওয়া ঠেকাতে চাইছেন বটে, কিন্তু সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে লোক যাওয়া ঠেকানো যাচ্ছে না। আরো ইন্টারেস্টিং যে খবর বেরিয়ে এসেছে, মানে একেবারে কিন্তু বুধবার রাতে বাড়ি ফিরেছেন পর থেকেই তার ভক্ত, সমর্থক, কর্মীরা আছেন, সুশীল সমাজের প্রতিনিধিরা তার বাড়িতে ঢুকে বৈঠকখানার ভেতরে গল্প করছেন, কুশল বিনিময় করছেন, এসব ছবিও পত্রিকায় বেরিয়ে এসেছে। কাজেই একেবারে আড়ি পেতে না শুনলে মানে উনি রাজনৈতিক আলাপ করছেন কিনা, আর রাজনৈতিক নেতার কোন আলাপ রাজনৈতিক আর কোন আলাপ অরাজনৈতিক সেটা কি করে নির্ধারণ করা হবে সেটা বলা মুশকিল। আর রাজনৈতিক আলাপ করলেই তাকে গ্রেফতার করা হবে কিনা সেটাও বলা মুশকিল। মানে তখন কোন মামলায়, হত্যা মামলায় গিয়ে গ্রেফতার করবে কারণ তিনি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দলের বিষয়ে আলাপ করছিলেন। মানে চুমকা কুটিরের মেয়ে সেলিনা হায়াৎ আইভী হচ্ছেন তেমন আওয়ামী লীগ নেত্রী যে আওয়ামী লীগের আরেক দোর্দণ্ড প্রতাপশালী পরিবার এবং নারায়ণগঞ্জের এক রকমের ত্রাস সৃষ্টিকারী শামীম ওসমানের মতো নেতার বিরুদ্ধে রাজনীতি করে সেলিনা হায়াৎ আইভী বছরের পর বছর নারায়ণগঞ্জে টিকে থেকেছেন এবং জনমানুষের ভালোবাসায় নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন, মেয়র পদে নির্বাচিত হয়েছেন। কাজেই এখন সিসিটিভি ক্যামেরা লাগিয়ে আওয়ামী লীগের রাজনীতি থেকে আইভীকে সরিয়ে আনা যাবে সেটা বিশ্বাস করা কঠিন। আইভী যে মানে কোনো স্বাভাবিকভাবেই ফিরেছেন, তিনি যখন ফিরেছেন নেতাকর্মী সমর্থকদের সরিয়ে গোপনে বাড়িতে ঢোকেন নাই, তিনি ফিরে কথা বলেছেন সংবাদ মাধ্যমের সাথে। এমনিতে কিন্তু আইভী এমন একজন ব্যক্তি যিনি যে ভীষণভাবে সংবাদ মাধ্যমের সাথে সারাক্ষণ কথা বলছেন, খুব টকশো যাচ্ছেন, সেরকম কিন্তু বলবার কোনো উপায় নাই। সেই ব্যক্তি
প্রার্থী সেলিনা হায়াত আইভী বাড়িতে ঢুকে কথা বলেছেন, বিচার বিভাগকে কৃতজ্ঞতা জানিয়েছেন, সরকারকে ধন্যবাদ জানিয়েছেন, বলেছেন সকলের জন্য একটা মানবিক সরকার গঠিত হোক, তার মতো আরো অনেক নিরপরাধ মা জেলে আছেন তারা যেন মুক্তি পান। মানে এই প্রত্যেকটা কথাকেই ভীষণভাবে রাজনৈতিক হিসেবে মনে করবার কারণ আছে। আর আসল রাজনৈতিক কথাটা তো তার আইনজীবীকে দিয়ে তিনি বলেই দিয়েছেন যে তিনি স্থানীয় নির্বাচনে অংশ নেবেন। এখন পত্রপত্রিকায় একদিকে তো খবর আসছে সিসিটিভি বসানো হয়েছে, কিন্তু তিনি তার বাড়িতে ভিড় কমে নাই। অন্যদিকে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে পত্রপত্রিকায় খবর আসছে যে আইভী মূলত তার বাড়িতে এই যে মুক্তি পাওয়ার পর থেকে যত মানুষ যাচ্ছেন, বিভিন্ন রাজনৈতিক কর্মী, এলাকার মানুষ, সমর্থক, তারপরে সুশীল সমাজের প্রতিনিধিরা যাচ্ছেন, তাদের সঙ্গে নাকি তিনি মূলত ধর্ম আলোচনা করছেন। কালবেলা লিখছে যে কারাগারে বসে জীবনকে নতুন ভাবে আবিষ্কার করেছেন আইভী। যারা তার সঙ্গে দেখা করতে আসছেন তাদের সঙ্গে তার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল জেল জীবনের অভিজ্ঞতা, ইবাদত বন্দেগী, আধ্যাত্মিক চর্চা এবং মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস গাদিরে খুমের তাৎপর্য। এবং কালবেলা লিখছে যে এই যে চুঙ্কা কুটিরে পৌঁছে তার সঙ্গে তার শুভাকাঙ্ক্ষী অনুসারী সমর্থকেরা যখন আলাপ করতে গেছেন, তখন তিনি একথা বলেছেন বলে অনেক ব্যক্তি তাদেরকে জানিয়েছেন যারা তার সঙ্গে দেখা করতে পেরেছেন যে দীর্ঘ 13 মাসের বন্দি জীবন তাকে ভেতর থেকে অনেকটাই বদলে দিয়েছে। তিনি নিজেকে আধ্যাত্মিক চর্চার মধ্যে নিমগ্ন রেখেছিলেন, নিয়মিত নামাজ, দোয়া, দরুদ শরীফ পাঠ, ধর্মীয় অনুশীলনের মাধ্যমে সময় কাটিয়েছেন। কারণ যেহেতু মেয়র হিসেবে ব্যস্ত সময় যখন তিনি বাইরে পেয়েছেন, তখন ইবাদত বন্দেগীতে যথেষ্ট সময় দিতে পারেন নাই। কাজেই কারাগারের দিনগুলোতে তিনি শুধু বন্দিত্ব নয়, আত্মশুদ্ধির এক বিশেষ সময় হিসেবে দেখেছেন। কালবেলা খবর দিচ্ছে যে এই যে গাদিরে খুম হচ্ছে একটা বিশেষ দিবস, এবং সেলিনা হায়াত আইভী নাকি ভেতরে বসে সবসময় দোয়া করতেন যে ওই গাদিরে খুমের দিনেই যাতে তার মুক্তির ঘটনা ঘটে, এবং শেষ পর্যন্ত গাদিরে খুমের আগের রাতেই তিনি কারামুক্ত হন, এবং বিষয়টিকে তিনি নিজের দোয়া কবুল হওয়ার একটা নিদর্শন হিসেবেও দেখছেন বলে জানিয়েছেন ঘনিষ্ঠজনদেরকে। এখন এই খবরের সূত্রে অন্য অনেক সংবাদ মাধ্যম আবার লিখছে যে গতকালকে নিজ বাসায় একটা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আইভী। মানে বাইরে সিসিটিভি, কিন্তু ভেতরে লোকের ঢল চলছে, ভেতরে একটা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন আইভী। এবং আইভীদের ওই বাড়ি চুঙ্কা কুটিরের ভেতরে একটা খানকা শরীফ আছে, তার মানে তারা তরিকতপন্থী। এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ ক্রমাগতভাবে গত 1 বছরের বেশি সময় ধরে বলে আসছেন যে কারা আওয়ামী লীগের প্রত্যাবর্তন চান, তাদের মধ্যে সারা বাংলাদেশ জুড়ে মাজারপন্থী, তরিকতপন্থী ব্যক্তিরা খুবই শক্ত অবস্থানে গভীর প্রতীক্ষায় আওয়ামী লীগের প্রত্যাবর্তনের অপেক্ষা করছেন। কারণ ইউনূস আমল জুড়ে, এমনকি তারেক রহমানের আমলেও মিলে শত শত মাজার ভাঙা পড়েছে। মনে থাকবে আপনাদের, এমনকি মাজারের এক পীরের লাশ কবর থেকে খুঁড়ে বের করে এনে রাজপথে পোড়ানো হয়েছে, সে খবর সারা বিশ্বের সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছে। তার মানে আইভীরা তরিকতপন্থী, এবং তিনি বেরিয়ে এসে বলেছেন যে এই যে গাদিরে খুম সেটা একটা ঐতিহাসিক ঘটনা। ওই দিন গাদির নামের একটা কুয়ার পাশে নবীজি হযরত মুহাম্মদ হযরত আলীকে তার উত্তরসূরি ঘোষণা করেছিলেন। এই উপলক্ষে তরিকতপন্থীরা বিশেষ দোয়ার আয়োজন করে এবং ওই দিনটাকে বিশেষ বলে মনে করে। সেলিনা হায়াত আইভী বেরিয়ে এখন তার সমর্থকদের বলছেন যে তিনি জেলের ভেতর বসে দোয়া করেছেন এবং তিনি ঠিক গাদিরে খুমের আগের রাতেই মুক্তি পেয়েছেন। এটাকে তিনি তার ইবাদত বন্দেগীর ফসল হিসাবে দেখছেন। এখন দেখেন, একজন রাজনৈতিক নেতা যদি তার ভক্ত নেতা কর্মী সমর্থকদের সঙ্গেই তার ইবাদত বন্দেগী করে তিনি কি সাড়া পেলেন বা কি শান্তি পেলেন সেটা আলোচনা করেন, পুলিশ তো বাইরে সিসিটিভি লাগিয়ে সেটাকে রাজনৈতিক আলাপ হিসেবে গণ্য করে নিশ্চয়ই সেই রাজনৈতিক আলাপকে রাজনৈতিক কার্যক্রমে নিষিদ্ধ দল আওয়ামী লীগের তৎপরতা হিসেবে ধরে সেলিনা হায়াত আইভীকে জেলে নিতে পারবে না। কিন্তু সেলিনা হায়াত আইভীর বাড়ির ভেতর নেতা কর্মী সমর্থকেরা ঢুকছেন, বাইরে তাকে নজরদারিতে রাখা হয়েছে। আর সেলিনা হায়াত আইভীর আইনজীবী বলছেন খুব ভালো হয়েছে, বরং সেলিনা হায়াত আইভীর জীবনের নিরাপত্তা এর মাধ্যমে আরো বেশি নিশ্চিত হলো।
আওয়ামী লীগের এই দৃঢ় প্রতিজ্ঞ বিশ্বস্ত সৈনিক সেলিনা হায়াৎ আইভীকে যে সিসিটিভি ক্যামেরা দিয়ে ঠেকানো যাবে না, নিশ্চয়ই সেটা পুলিশ এবং সরকার দুই তরফই খুব ভালো করে বোঝে।